Jojo Bastet, you are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জয় সাহা। তার বাড়ি নাটোর জেলার সিংড়া থানার সরকল ইউনিয়নে। আর তিনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি চাপাই নবাবগঞ্জ জেলার গোয়ালবাড়ি ফজলি আম বাগানের একটি ঘটনা। আর এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার মাসির হাজবেন্ডের কাছে, মানে ওনার মেশোর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল 2006 সালের দিকে। জায়গাটার একটু বর্ণনা না দিলেই নয়। যারা চাঁপাইনবাবগঞ্জের গোয়ালবাড়ি ঘাট থেকে শুনছেন, আশা করি তারা জানেন যে সেই সময় ফজলি আম বাগানের ভয়াবহতা। ওই ফজলি আম বাগানটির এক পাশে রাস্তা ছিল এবং অন্য পাশে মহানন্দা নদীর পাড়ে শ্মশান ছিল। শ্মশান ও ফজলি বাগানের দূরত্ব বেশি না, জাস্ট শুধু রাস্তার এপাশ আর ওপাশ। আগে দিনের বেলাতেই মানুষ তেমন একটা ওই দিকটাতে যেত না। দিনের বেলায় অন্ধকার হয়ে থাকতো আর বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটতো নাকি। এবার মূল ঘটনাতে চলে আসি। ঘটনাটি যার সঙ্গে ঘটে তার নামটি সঙ্গত কারণে আমরা ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। তো আমরা ছদ্মনাম হিসাবে ব্যবহার করে তার নামটা দিতে পারি প্রদীপ, কারণ উনি ছদ্মনাম প্রদীপ হিসেবেই আমাদেরকে পাঠিয়েছেন। তো এই প্রদীপ ছিল ওনার মেশোর বন্ধু। আর সেই সময় মানে 2006 সালের দিকে ওই মেশোর বন্ধু আর মেশো তারা একসাথে ট্রাকে থাকতো। ট্রাকে কেন থাকতো? সবসময় আম নামাতে হতো, আমগুলো ঢাকায় পাঠাতে হতো, মানে এই কাজের সাথে ওনারা যুক্ত থাকতেন। এই জন্য নির্দিষ্ট একটা ট্রাকে সবসময় তারা থাকতেন। ট্রাকের পেছন সাইডটাতে ওনারা রাত্রেও ঘুমাতেনও যদি প্রয়োজন হয়। তো ওই সময় তারা কি করতো, সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে প্রতিদিন কয়েকজন মিলে সেই ফজলি বাগানে চলে যেতেন আর তার টাকা দিয়ে তাস খেলতেন। কারণ সেই সময় পুলিশের ভয় ছিল, টাকা দিয়ে তাস খেললে পুলিশ এসে ধরে নিয়ে যেত। আর তারা ফজলি আম বাগানে যেত এই কারণে যে দিনের বেলায় মানুষ ওখানে কম যেত আর রাত্রেবেলা তো যেতই না। সেইখানে তাস খেলার মজাই আলাদা। কোনো মানুষজনের উৎপাত নাই, পুলিশও আসবে না, পুলিশেরও ভূতের ভয় হয়তো বা থাকতে পারে। তারা ওই আম বাগানে নির্দিষ্ট কোনো বড় ধরনের কোনো আসামি ধরতে যাওয়া ছাড়া ওই তাস খেলুড়ের লোকদেরকে ধরতে যাবে এমনটা আসলে মনে করা ঠিক নয়। এই কারণে তারা ওই জায়গাটাতে তাস খেলার জন্য একটা অভয়ারণ্য বানিয়ে নিয়েছিলেন। তো যাই হোক, তো ওইখানে হারিকেন নিয়ে মেশোর সেই বন্ধু প্রদীপ তাস খেলতে যায়। তারা মোট 7 থেকে 8 জন ছিল। তো প্রদীপ তাস খেলতে বসে, খেলতে খেলতে এক সময় সে সব টাকা হেরে যায়। সে মাথায় হাত দিয়ে ভাবে, হাই হাই, এত টাকা হারলাম, একটা টাকাও তো তুলতে পারলাম না, টাকা তো তুলতে হবে। আর যারা টাকা দিয়ে তাস খেলে বা টাকা দিয়ে কোনো ধরনের কোনো খেলা খেলে, হেরে গেলে এটা কিন্তু একটা নেশার মতো, যে কোনো মূল্যে তারা কিছুটা হলেও টাকা তুলতে চায়। এই কারণে তারা আরো টাকা বিনিয়োগ করে, পরে সবই হারায়। তো সে ওই চিন্তা করে সবাইকে বলে, এই তোরা থাক, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। এই বলে সে হারিকেন নিয়ে বাড়ির দিকে যায়। তো সে বাড়িতে যায়। এই ফজলি আমবাগান পার হয়ে 7 থেকে 8 মিনিট হাঁটলে তার বাড়ি।
মানে খুব যে বেশি দূরে তা কিন্তু নয়। তো উনি বাড়িতে যান, স্বাভাবিকভাবেই গেছেন, বাড়ির থেকে টাকা নিয়ে ফিরছেন। তো সে ফজলি আম বাগানের দিকে আসছে, আর শুরুতেই বলে দেওয়া হয়েছে যে এক পাশে ফজলি বাগান আর এক পাশে শ্মশান, আর তারা তো ওই বাগানের ভেতরে খেলছিল। সে রাস্তা থেকে দেখছে, মানে যেতে যেতে দেখছে যে 7-8 জন ছিল আর তো আগে ওইখানে, সে তো চলে এসেছিল। এখন 4 জন বসে আছে, গোল করে বসে আছে, মাঝখানে একটা হারিকেন টিম টিম করে জ্বলছে, কোনো সারা শব্দ নাই, চুপ করে বসে আছে। তারা উনি চিন্তা করেছেন যে তাস তো সবাই চুপচাপই খেলে, খুব একটা বেশি কথা বলে না, নিজের তাসের দিকে সবাই তাকিয়ে থাকে, এই কারণে হয়তো বা কথা বলছে না। তো প্রদীপ এটা চিন্তা করছে যে আচ্ছা, আমি তো আরো কয়েকজনকে রেখে গিয়েছিলাম, শুধু 4 জন কেন, 4 জনকে দেখা যাচ্ছে কেন? সে আবার চিন্তা করে হয়তো বা ওরাও তাস খেলায় হেরে গেছে, সে এতক্ষণে আসতে আসতে ওরাও হেরে গেছে, সব টাকা পয়সা শেষ, এই কারণে তারা চলে গেছে। তো সে কিন্তু ওদের দিকে এগোতে থাকে, কিন্তু সে এগোচ্ছে এবং মনে হচ্ছে যে কই এই এতক্ষণ মানে তার দিকে, এই 4 জনের দিকে আগাচ্ছি, একটা শব্দও তো ওরা করছে না। বিষয়টা তার কাছে ওইভাবে শুরুর দিকে অস্বাভাবিক লাগেনি। প্রদীপ কিছুটা কাছে যাওয়ার আগেই তাদেরকে বলছে, কিরে অন্যরা কই গেল রে? কোনো শব্দ আসে না অপর পাশ থেকে, মানে কোনো রিপ্লাই নেই। বেশ কয়েকবার বলে, তখন প্রদীপ দূর থেকেই বলে, এই কিরে তোরা কোনো কথা বলিস না কেন? তারপরেও কোনো উত্তর আসে না। এদিকে প্রদীপ খেয়াল করছে, সে বেশ খানিকক্ষণ ধরে ওদের দিকে হাঁটছে, কিন্তু ওদের কাছে পৌঁছাতে পারছে না। আর রাস্তা থেকে নেমে ওদের দিকে যে যাচ্ছে, বড় জোর 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই ওদের কাছে চলে যাওয়ার কথা, কিন্তু বেশ খানিকক্ষণ হয়ে গেল, হাঁটছে তো হাঁটছেই, ওদেরকে দেখছে কিন্তু ওদের কাছে যেতে পারছে না। এমন না যে ওরা সরে চলে যাচ্ছে, ওরা কিন্তু ওদের জায়গাতেই বসে আছে, কিন্তু ওদের কাছে যেতে পারছে না। তখন প্রদীপের মনে সন্দেহ হয় যে আচ্ছা, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? না তো, এটা তো কোনো স্বাভাবিক কোনো বিষয় না, কারণ যতই সামনে যাচ্ছি ওদের কাছে যেতে পারছি না। আর এমনিতেই তো এই ফজলি বাগানের অনেক কুখ্যাতি রয়েছে। তো সে তার হাতে থাকা হারিকেনের আলো একটু বাড়িয়ে দেয়, এবং বাড়িয়ে দেওয়ার জন্য সে হারিকেনটা উপরের দিকে তোলে, মুখের কাছে নিয়ে হারিকেনটা বাড়ি দিয়ে হাতটা সামনের দিকে আবার একটু ধরে, যে সামনে ওদেরকে একটু ভালো করে দেখি। এমন সময় দেখে যে একটু আগে 4 জনকে বসে থাকা দেখেছিল, একজনও নাই। আজব ব্যাপার, হারিকেনটা উঁচু করে একটু হারিকেনের দিকে তাকিয়ে হারিকেনের আলো বাড়াতে বড় জোর 5 থেকে 6 সেকেন্ড লেগেছে। এই 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে এরা সবাই কোথায় গেল? নিশ্চয়ই এরা কোনো মানুষ নয়। প্রদীপ উল্টো দিকে ঘুরে আবার রাস্তায় উঠে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে না, আজকে আর কোথাও যাবো না, দ্রুত বাড়ি চলে যাই। এমন সময় মনে হলো 3 থেকে 4 জন মানুষ একসাথে ডাকছে, কিরে প্রদীপ, কোথায় যাচ্ছিস? তাস খেলবি না আমাদের সাথে? আয় তাস খেলি। এই কথা শুনে যখনই প্রদীপ পিছনে ফিরে তাকায়, তখন দেখে অনেক বড় বড় দানবের আকৃতির 4 জন মাটি থেকে 10 থেকে 12 ফুট উপরে ভাসছে, এবং তাদের চেহারাও বিকট। তারা একসাথে বলছে, আয় প্রদীপ আয়, আয় আমরা একসাথে তাস খেলি। এইটা দেখার পর প্রদীপ অনেক ভয় পায়, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। সে বাড়ির দিকে এক দৌড় দেয়। দৌড় তো দিচ্ছে, কখন যে হাত থেকে হারিকেন পড়ে গেছে সে নিজেও জানে না। সে প্রাণপণে সে স্রষ্টাকে ডাকতে ডাকতে বাড়ির দিকে দৌড় দেয়। তার বাড়ি খুব বেশি দূর না হওয়াতে তাড়াতাড়ি সে বাড়িতে চলে যায়। বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সে বাড়ির দরজার কাছে যেয়ে ও মাগো বলে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে তার মা বাবা বাইরে বের হয়ে আসে, এসে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে তারা ঘরে নিয়ে যায়। ওই রাতে তার অনেক জ্বর এসেছিল, কিন্তু জ্ঞান ফেরেনি। পরের দিন সকালবেলা তার জ্ঞান ফেরে, তখন অনেক জ্বর ছিল। জ্ঞান ফিরতেই সবাইকে রাতে ঘটে যাওয়া ঘটনাটি বলে। তো তার মা বাবা তাকে অনেক বকাঝকা করে, বলে তুই রাত 3টা পর্যন্ত ফজলি বাগানে কি করছিলি? প্রদীপ বলে, অত রাত মানে? আমি তো সন্ধ্যার পরে বাসার থেকে বের হয়েছিলাম, পরে রাত 8টার দিকে বাড়িতে এসে বাসার থেকে টাকা নিয়েই তো আবার বাগানের দিকে যাচ্ছি। তো রাত 3টা পর্যন্ত আমি কি করব? আর বাগানের দিকে গিয়েই তো এই ঘটনা ঘটলো।
আর তারপরে তো আমি দৌড়ে বাড়িতে চলে আসছিলাম। তখন তার বন্ধুরাও কিন্তু চলে এসেছিল। তখন তার বন্ধুরা বলে যে তোর জন্য রাত 9টা পর্যন্ত অপেক্ষা করে আমরা সবাই চলে গেছিলাম। তখন প্রদীপ চিন্তা করে যে রাত 3টা পর্যন্ত আমি কি করলাম। আমি রাত 8টার দিকে বাগানের দিকে রওনা দিলাম, এদিকে আমার বাড়ির লোকজন বলছে রাত 3টার দিকে আমি বাড়িতে ফিরে এসেছি। তাহলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, প্রায় 6 ঘন্টারও বেশি, প্রায় 7 ঘন্টা সে কোথায় ছিল? এই 7 ঘন্টা কোন মায়াজালের চক্করে সে ঘুরে বেড়াচ্ছিল? এই বিষয়টা প্রদীপের কাছে খুব আশ্চর্যজনক লাগে এবং সবাই শুনে খুব আশ্চর্য হয়। তো সবাই বলে যে ওকে কানা ভুলোতে ধরেছিল, যার কারণে সে এই প্রায় 6-7 ঘন্টা কোথা দিয়ে যে সময় চলে গেছে সে নিজেও বুঝতে পারেনি। তো সবাই এটাও বলে যে যেহেতু ওর কাছে হারিকেন ছিল, আগুন ছিল, এই কারণে হয়তো বা ওর বড় কোনো ক্ষতি করতে পারেনি। তো যাই হোক, প্রদীপ আসলে এতটা ভয় পেয়েছিল যে কোনো ডাক্তার কবিরাজেও কাজ হচ্ছিল না। তাকে ডাক্তারও দেখানো হয়েছিল, কবিরাজ দেখানো হয়েছিল, হুজুর দেখানো হয়েছিল, তান্ত্রিক দেখানো হয়েছিল, হেন কোনো পদ্ধতি প্রদীপের মা বাবা বাকি রাখেনি তার সুস্থতার জন্য। কিন্তু প্রদীপ দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল। তার যে মারাত্মক ভয় তার শরীরে বাসা বেঁধেছিল, এটি থেকে সে কোনোভাবে বের হয়ে আসতে পারছিল না। আস্তে আস্তে সে শুকিয়ে যেতে থাকে। বিভিন্ন ধরনের অসুস্থতার সর্বোচ্চ 1 মাস প্রদীপ বেঁচে ছিল। তারপর প্রদীপ মারা যায়। এক হুজুর বলেছিল যে ও যাদেরকে দেখেছে তারা খুব খারাপ শ্রেণীর পিশাচ, এবং তারা তার রূপে প্রদীপের সামনে আবির্ভূত হওয়ার কারণে প্রদীপ এতটাই ভয় পেয়েছিল যে তার থেকেই প্রদীপের আসলে মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।